নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোন পথে অধীর রঞ্জন চৌধুরী? অধীর রঞ্জন চৌধুরী কি কংগ্রেস দল ছেড়ে দিচ্ছেন? অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে জয়েন করছেন? অধীর রঞ্জন চৌধুরীকে অপূর্ব সরকার বলছেন তৃণমূলে আসুন, তিনি কি তৃণমূলে যাবেন, নাকি অধীর রঞ্জন চৌধুরী সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে নতুন কোনো দল তৈরি করবেন, বা অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক সন্ন্যাস নেবেন? চর্চায় বাঙালি, বাংলা সংবাদ মাধ্যম, ডিজিটাল পোর্টাল, ইলেকট্রনিক্স মাধ্যম সর্বত্র সেই প্রচার, এবং সেই প্রচারের একটা যথেষ্ট কারণ আছে। 5 বারের একজন নির্বাচিত সাংসদ, এবারে তিনি লোকসভায় হেরে গেছেন, এ ঘটনা ঠিক। কংগ্রেস দল যেভাবে তাকে অসম্মান, অমর্যাদা দিচ্ছে প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, তারপরও সেই দলে তার থাকা সম্ভব? কোনো আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ সেই দলে থাকতে পারে? আমি আজকে এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় এলাম তার কারণ অধীর রঞ্জন চৌধুরী শেষ পর্যন্ত কংগ্রেস দল ছাড়ছেন কি না প্রচুর চর্চা চলছে, প্রচুর আলোচনা চলছে। ছোট্ট ছোট্ট তথ্য যা যা সংগ্রহ করেছি সেগুলো নিয়ে মনে হলো বাংলা বার্তায় কিছু নিবেদন আপনাদের কাছে করছি। অধীর রঞ্জন চৌধুরী তো বিজেপিতে চলেই গেছেন, এক শ্রেণীর মানুষেরা রটিয়েও দিয়েছে। আবার অধীরবাবুর কথা শুনলে বোঝা যায় যে অধীরবাবু মনস্থির করেননি, তার গলায় বিষাদ আছে, মনে যন্ত্রণা আছে, বুক ভারাক্রান্ত আছে। কংগ্রেসের কাছ থেকে যে যন্ত্রণা তিনি এই মুহূর্তে পাচ্ছেন সেটা তার প্রাপ্য নয়, সেটা মানুষ বুঝছে, সেটা তিনিও বুঝছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এনশিওর করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনশিওর করেছেন। মাইনাস অধীর রঞ্জন চৌধুরীকে, কংগ্রেসকে পশ্চিমবঙ্গে পুঁতে রাখতে হবে কিছু মাইনরিটি ভোট সংগ্রহের জন্য। সেই অ্যাঙ্গেল থেকে অধীর কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে হবে। সেই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেসকে ফেলে রেখেছে। কিন্তু প্রশ্নটা হলো, সর্বভারতীয় কংগ্রেস সেই পথে পা দিচ্ছে কেন? দেখুন, দীর্ঘদিন কংগ্রেস, প্রায় 3 দশক আমি নিজে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে বুঝেছি। অধীরবাবু মানুষটাকেও খুব কাছ থেকে চেনার চেষ্টা করেছি, চিনেছি, বুঝেছি, দেখেছি, তার সঙ্গে একই সঙ্গে কাজও করেছি। আমি যেটা বুঝেছি যে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মাটিতে গান্ধী পরিবার যদি কোনো সিদ্ধান্ত নেয় যে এটা আমাকে করতে হবে, বা এটা মনস্তত্ত্বে আছে, তার বাইরে দলটা বেরোতে পারে না। বহুদিন আগে আইপ্যাকের প্রশান্ত কিশোর একটা কথা বলেছেন যে কংগ্রেসের অ্যাটিটিউডে একটা ডাইনাস্টিক অ্যাপ্রোচ রয়েছে, তার থেকে কংগ্রেস কিছুতে বেরোতে পারছে না, স্মার্ট পলিটিক্স করতে পারছে না। তার জন্য ওই 99 গিয়ে আটকে যেতে হচ্ছে। 240-এর লড়াই হচ্ছে না, 272-এর লড়াই হচ্ছে না। আর একজন 5 বারের নির্বাচিত সাংসদকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন এক মীর মোহাম্মদকে দিয়ে অসম্মানিত করছে, কোনো এক খাড়গে না গার্গে আছেন তাকে দিয়ে অসম্মানিত করছেন। সেটা কি অধীরবাবুর প্রাপ্য? ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এখন অধীরবাবুর হাতে অপশান কী রয়েছে, আমি অধীরবাবুর বিষাদের সুরটা আপনাদের শোনাবো। সেই অডিওটা আমার কাছে আছে, যেখানে বুক ভরা যন্ত্রণা নিয়ে দিল্লির সাংবাদিকদের তিনি বাড়িতে ডেকে পাঠিয়েছেন, বাঙালি সাংবাদিক, এবং ডেকে পাঠিয়ে তার অবস্থানটা পরিষ্কার করছেন। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটাও এই প্রসঙ্গে বলে নেওয়া দরকার, যে পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক করার জন্য দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে এক ঝাঁক কংগ্রেস নেতাকে ডেকে পাঠিয়েছেন, এবং তার মধ্যে যারা মাঠে ঘাটে রাজনীতি করেন এমন অনেক রাজনৈতিক নেতা বাদ গেছেন। অধীরবাবু তার নামগুলো বলেছেন, আশুতোষ নেই, সুমন নেই, সুজয় নেই, মিহির নেই, প্রচুর নামের কথা বলেছেন। একথা ঘটনা, সেই মিটিংয়ে অধীর রঞ্জন চৌধুরীও আমন্ত্রিত ছিলেন, গিয়েছিলেন। কিছুক্ষণ থাকার পর বলেছেন আপনারা ঠিক করুন, আমি আসছি বলে বেরিয়ে চলে এসেছেন। বুঝেছেন যে তাকে কংগ্রেস নেতৃত্ব বারবার ভেবে অসম্মানিত করছেন। কোনো এক মোহাম্মদ মীর, জেনারেল সেক্রেটারি নাকি, না তার নামও কেউ শোনেনি, তাকে কেউ জানেনও না, তিনি নাকি পশ্চিমবঙ্গ কংগ্রেসের অবজারভার। তো সেই মানুষটি বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী, আমরা যা জানি, তথ্য বলছে, ইনফরমেশন বলছে, মিডিয়া বলছে যে অধীরবাবু মল্লিকার্জুন খাড়গের কাছে তার রেজিগনেশন দিয়েছেন, যেহেতু লোকসভা নির্বাচন হয়ে গেছে। এরপর তিনি পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু সেটা পদত্যাগপত্র এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি। ফলে এখনও তিনি ফরমান নন। অথচ সেই মীর মোহাম্মদ, তিনি বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাতে অসম্মানিত বোধ করেছেন অধীর চৌধুরী, এবং সেটা প্রকাশ্যে ব্যক্ত করেছেন। তারপরেও কিন্তু সর্বভারতীয় কংগ্রেস থেকে কোনো রিজয়েন্ডার আসেনি, যেটা ভুল করে বলেছেন, এটা অন্যায় হয়েছে বলা, অন্যায়টা স্বীকার করা উচিত ছিল। মল্লিকার্জুন খাড়গের কথা ভাবুন তো, যখন পশ্চিমবঙ্গে তুমুল তৃণমূল বিরোধিতা করছেন অধীরবাবু, সেই সময় মল্লিকার্জুন খাড়গে বলছেন যে আমার লাইনটাই শেষ লাইন, যদি আমার বাইরের লাইনে কেউ কথা বলে তিনি দলের বাইরে, অধীরবাবু দলের বাইরে, তখনই বলছে। আচ্ছা বলুন তো, এরপরে অধীরবাবুর পক্ষে কংগ্রেসে থাকা সম্ভব? কিছুতেই থাকা সম্ভব না। তাহলে তিনি করবেনটা কী করবেন? নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো। মল্লিকার্জুন খাড়গেও কিন্তু বারবার অধীরবাবুকে অসম্মানিত করছেন, অমর্যাদা করেছেন। মল্লিকার্জুন খাড়গের নাম 5 বছর আগে কেউ জানতো না ভারতবর্ষের রাজনীতি, আমরা জানতাম না। অধীরবাবুর নামটা বহুদিন ধরে, যে মানুষটা 5 বারের সাংসদ, বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বারবার একক ব্যক্তিত্বের লড়াইটা লড়েছেন, এবং সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে কংগ্রেসের
একমাত্র মুখ, আর কোনো মুখ নেই। আর যারা মুখ আছে তারা পাড়ার কাউন্সিলর হওয়ারও যোগ্য নেই। অনেক আছেন, এই শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, আর এরকম বেশ কিছু নামটাম আছেন। একমাত্র নেপাল মাহাতো ছাড়া ব্যতিক্রম ওই মানুষটি। পাড়ার কাউন্সিলর হওয়ার যোগ্যতা এই লোকগুলো নেই, কিন্তু হয়েছে। প্রদীপ ভট্টাচার্য এই অশীতিপর বৃদ্ধ লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে গিয়ে বোধহয় জামানতও খুইয়েছেন, জানি না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র মুখ কংগ্রেসের, যে মুখটাকে সামনে রেখে কংগ্রেসটা কিছুটা বেঁচেছিল, সেই মুখটাকে গান্ধী পরিবার বারবার অমর্যাদা করছে, অসম্মান করছে। কখনো মীর মোহাম্মদ ওমরকে দিয়ে, কখনো মল্লিকার্জুন খাড়গেকে দিয়ে। আর তারপর গান্ধী পরিবার চুপ। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে ময়নাগুড়িতে কংগ্রেসের একজন কর্মী নৃশংসভাবে তৃণমূলীরা খুন করল। সর্বভারতীয় কংগ্রেস থেকে একটা নির্দেশসূচক প্রস্তাব দেখেছেন। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন যখন শুরু হলো পর্ব, নমিনেশন পর্ব, ঠিক তার আগে প্রথম যিনি খুন হলেন তিনি একজন কংগ্রেস কর্মী। কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব থেকে কোনো নিন্দে প্রস্তাব দেখেছেন? 2021-এ অসংখ্য কংগ্রেস কর্মী খুন হয়েছেন, একটা নিন্দে প্রস্তাব দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে বহু কংগ্রেস কর্মীকে, যারা যেখানে লড়াই দিচ্ছেন বিশেষত মাইনরিটি এরিয়ায়, গাঁজা কেস, কোনো না কোনো কেস দিয়ে, ফলস কেস দিয়ে জেলের মধ্যে ভরে রেখে দিচ্ছেন। বহু বহু কংগ্রেস কর্মীকে তিনি এটা করছেন। কোনোদিন দিল্লি নেতৃত্বকে দেখেছেন এর বিরুদ্ধে কথা বলতে? সর্বত পশ্চিমবঙ্গে যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য চলছে, কোনোদিন দেখেছেন গান্ধী পরিবারকে তার বিরুদ্ধে কথা বলতে? রাহুল গান্ধীর সঙ্গে একটু দূরত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী, দিদি আপ कैसे हो, आपको तबीयत कैसे है, ফোন করে। সোনিয়া গান্ধী মমতাকে ভীষণ স্নেহ করেন, পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। এই রাজনীতিটা পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তার মধ্যেও মাথা উঁচু করে অধীর চৌধুরী তৃণমূলের বিরোধিতা করছেন, সয় গান্ধী পরিবারের। ফলত যে অসম্মান জোটা সেটাই জুটছে। এবারে লোকসভা নির্বাচনের দিনই জিততে পারলেন না। আলটিমেটলি তাহলে অধীর রঞ্জন চৌধুরীর ভবিষ্যৎ কী? আসুন এবার এই জায়গাটা ব্যাখ্যা করি। দেখুন, আজ থেকে 5 বছর বাদে অধীরবাবু কংগ্রেসে থাকলেও বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে তার একক শক্তিতে, কংগ্রেসের কোনো শক্তি নেই, যা শক্তি সেটা অধীর চৌধুরীকে ওখানকার বহু মানুষ ভালোবাসেন। সেই ভালোবাসাকে সম্বল করে অধীর চৌধুরী কিন্তু বারবার কংগ্রেসকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে সাংসদ হিসেবে নির্বাচিত হন। অধীরবাবু জায়গায় যদি অন্য কেউ থাকতো জিততে পারতেন না, যে 5 বার অধীরবাবু জিতেছেন। অধীরবাবু নিজে ব্যক্তিগতভাবে একটা রবিনহুড ইমেজ সেখানে তৈরি করে রেখেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, 5 বছর বাদে অধীরবাবু যখন নেক্সট লোকসভা নির্বাচন আসবে 2029-এ, তখন কি অধীরবাবু সেই ক্ষমতা থাকবে, সেই বয়স থাকবে, সেই সামর্থ্য থাকবে? কংগ্রেসের যেটুকু শক্তি ছিল সেটুকুও কি থাকবে সেই নির্বাচনে আবার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার? না, স্পষ্টত না। তাহলে অধীরবাবু রাজনৈতিক কেরিয়ার কি সন্ন্যাসের দিকে যাবে? আলটিমেটলি কি রিটায়ারমেন্টের দিকে যাবে? দেখুন, 5টা অপশান অধীরবাবুর হাতে আছে। আমার অ্যানালিসিস, আমি যেটা অ্যানালিসিস করছি, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রথমত অধীরবাবুর কংগ্রেস থেকে সন্ন্যাস নিতে পারেন, যে কংগ্রেস কর্মী হিসেবে থাকলাম, আমি রাজনীতিটা সক্রিয়ভাবে করব না, এটা অধীরবাবুর ফার্স্ট অপশন। কংগ্রেসে থেকে গেলেন, কংগ্রেসের ধ্যান জ্ঞান প্রাণ ছিল, এত হাজার হাজার কর্মী তার সঙ্গে ছিল, তাদের মুখের দিকে তাকিয়ে কংগ্রেসে থেকে যাবেন, কিন্তু আর প্রত্যক্ষ রাজনীতিতে থাকবেন না। অথবা কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তাকে একটা সাংগঠনিক পদ দিল্লিতে দিয়ে রেখে দিলেন, দিয়ে বললেন আপনি এই দিকটা কংগ্রেসে দেখুন। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে, কংগ্রেস অধীরবাবু বিজেপিতে জয়েন করলেন। সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন কংগ্রেসে এলে তিনি স্বাগত, কিন্তু আমার নিজের ব্যক্তিগত ধারণা শ্রমিক ভট্টাচার্যের লেভেলের ব্যাপারটা নয়। ভারতবর্ষ সর্বোচ্চ পদে যিনি দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অধীরবাবুকে ব্যক্তিগতভাবে স্নেহ করেন, ভালোবাসেন, অধীরজি বলে কথা বলেন, প্রচুর রাজনৈতিক লড়াই বাদানুবাদ হয়, কিন্তু তারপর অধীরজি বলে পাশে বসে গল্প করেন, ঠাট্টা ইয়াকি করেন, এবং অত্যন্ত একটা ভালো সম্পর্ক 2014 সালের পর থেকে আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, নরেন্দ্র মোদীর লেভেল থেকে একটা টেলিফোন কিন্তু অনেক কিছু ঘুরিয়ে দিতে পারে পরিস্থিতি। তার আগে অবশ্য অধীরবাবুর সিগন্যালটা নিয়ে নিতে হবে পিএমও ক্যাবিনেট থেকে বা অমিত শাহ লেভেল থেকে, যে ইফ ইউ আর রেডি টু জয়েন, তাহলে প্রধানমন্ত্রীর ফোন আসবে। একটা প্রধানমন্ত্রীর ফোন কিন্তু অধীরবাবুকে আত্মসম্মান, আত্মমর্যাদা যে বিসর্জন দিয়েছে কংগ্রেস দলটা, সেই জায়গা থেকে রিকভারি করার একটা জায়গা দিতে পারে, এবং সেক্ষেত্রে অপশান থাকতে পারে ত্রিপুরাতে রাজ্যসভার সিট ফাঁকা হয়েছে বিপ্লব দেব সরে যাওয়াতে, সেইখান থেকে একজন বাংলা স্টেট থেকে অধীরবাবুকে জিতিয়ে নিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া, রাজ্যসভার সাংসদ করা, এবং তারপর একটা ক্যাবিনেট বার্থ দিয়ে সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যেমন মন্ত্রিত্বে রয়েছেন, বহু কংগ্রেসের প্রেসিডেন্টস আছেন, তাকে কংগ্রেসের ওখানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে নেওয়া বা কিছুদিন রেস্ট দিয়ে পরবর্তীকালে মন্ত্রিসভায় নিয়ে যাওয়া। তিনি রাজ্যসভার সাংসদ বেশ কিছুদিন, কয়েক বছর ধরে থাকতে পারবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, অধীরবাবুর পক্ষে কিন্তু সেক্ষেত্রে সর্বভারতীয় রাজনীতিতে বেঁচে থাকার একটা অপশান থাকবে, এবং বাংলা স্টেট থেকে তাকে রাজ্যসভার সাংসদ করা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে বহরমপুর সেন্ট্রিক রাজনীতি, যেটা এখন এই মুহূর্তে করা অসম্ভব,
সেটা করতে হবে না, দিল্লিতে থাকতে পারবেন, দিল্লিতে রাজনীতিটা করতে পারবেন। প্রশ্ন হলো সেখানে এতদিন ধরে বিজেপির বিরুদ্ধে কথাগুলো তাহলে তাকে কিন্তু উইথড্র করতে হবে বা গিলতে হবে। এখন দেখুন রাজনীতি কিন্তু সম্ভাব্যতার শিল্প, অসম্ভব কিছু না, মানে সব কিছু সম্ভব। আপনি দেখুন হেমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করেছেন, তিনি তো আজকে বিজেপিতে গিয়ে বিজেপি সেই স্টেটের মুখ্যমন্ত্রী এবং সফলভাবে চালাচ্ছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওয়ান অফ দ্য মোস্ট কেপেবল অ্যান্ড এফিশিয়েন্ট মিনিস্টার ইন নরেন্দ্র মোদিস ক্যাবিনেট, দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি থেকেছেন। কিন্তু অধীরবাবুর পক্ষে অসম্ভব কিছু না, কিন্তু অধীরবাবু সেটা মেনে নিতে পারবেন কি না সেটা হচ্ছে মূল কথা। বিজেপির সাংসদ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়াটা নরেন্দ্র মোদী চাইলেই হতে পারে। বিজেপির সেন্ট্রাল লিডারশিপ কিন্তু এই মুহূর্তে সেদিকে নজর আছে, তার কারণ আপনারা জানেন বিজেডির একজন সাংসদকে সম্প্রতি বিজেপি নিয়ে নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে, বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য থেকে ইনফ্লুয়েন্সিয়াল লিডারদের দিকে নজর আছে কিন্তু বিজেপির। আর পশ্চিমবঙ্গের মাটিতে ইন পার্সপেক্টিভ, যেখানে পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন মূল ক্রাইসিস হচ্ছে করাপশন, না একটা চোরেদের সরকার, একটা লম্পটদের সরকার, একটা সাংঘাতিকভাবে শয়তানদের সরকার বলে মনে করে বিজেপি। ফলে সেই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকগুলো মুখ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির পক্ষে কিন্তু একটা টর্নেডোর কাজ করতে পারে। এটা সর্বভারতীয় বিজেপি মনে করলেও করতে পারে, করবে কিনা জানি না, সেটা তো ভবিষ্যতের ব্যাপার। এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মক। দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী যদি বিজেপির স্ট্রাইকিং ফোর্স হয়, মানে স্ট্রাইকার হিসেবে কাজ করেন। অধীরবাবুর সাংগঠনিক ক্ষমতা সাংঘাতিক নেই, ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনেছি, কিন্তু অধীরবাবু জোশ আছে, যখন কথা বলেন না মানুষকে ইনফ্লুয়েন্স করেন, মোটিভেট করেন, যেটা 2027 2026 নির্বাচনের পক্ষে খুব ভাইটাল হয়ে যেতে পারে। ফলে কেন্দ্রীয় বিজেপি কিন্তু অধীরবাবুর ব্যাপারে ইন্টারেস্টেড হলেও হতে পারে, হবেন কিনা জানি না, আর হলে অধীরবাবু রাজি হবেন কিনা সেটাও তো লাখ টাকার প্রশ্ন। অপশান 2 গেল। অপশান 3 তৃণমূল থেকে কি অধীরবাবুকে ইনভাইট করবে? চেষ্টা তো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যারা যত তৃণমূল বিরোধী তাদের গেলার চেষ্টা করে, বহু উদাহরণ আছে, চেষ্টা করবেন, কিন্তু অধীরবাবু সেটা করবেন না। কেন? তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল যে একটা চোরেদের সরকার, দীর্ঘদিন ধরে এই লড়াইটাই মানুষটা লড়ছেন। এক সময় বামপন্থীদের বিরুদ্ধে লড়তেন, এখন তৃণমূলের বিরুদ্ধে লড়েন। ফলে সেই তৃণমূলের অপশানটা তিনি নেবেন না, এটা খুব স্বাভাবিক। চতুর্থ হচ্ছে সিপিএমে জয়েন করা, সেটা করবেন না, তার কারণ বামপন্থী রাজনীতির সঙ্গে অধীরবাবুর যোগ ছিল, একসময় আরএসপিতে ছিলেন, আরএসপিতে করতেন, কিন্তু সিপিএমের ফোল্ডে গিয়ে রাজনীতি করা সেই স্ট্রাকচারের সঙ্গে অধীরবাবুর রাজনীতি মিলবে না। পঞ্চম অপশানটা খুব ইম্পর্টেন্ট আপনাদের বলি, সেটা হচ্ছে বাংলায় বাংলা কংগ্রেস জাতীয় একটা দল তৈরি করা। অধীরবাবুর নেতৃত্বে সেই কংগ্রেস, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে সিপিএমের, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে নৌসাদ সিদ্দিকীর, একটা জোট করলে মাইনরিটি ভোট ব্যাঙ্কে কিন্তু মারাত্মকভাবে থাবা বসাবে। মানে অধীরবাবুর পেছনে কিন্তু মাইনরিটি ভোটারের প্রচুর বেস সাপোর্ট আছে। সিপিএমও চাইবে যে অধীরবাবু একটা রাজনৈতিক দল তৈরি করুন পশ্চিমবঙ্গের মাটিতে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বহু তৃণমূলের লোক কিন্তু অধীরবাবুর সঙ্গে পরবর্তীকালে জয়েন করে যেতে পারে, বহু মাইনরিটি কিন্তু অধীরবাবুর সঙ্গে চলে যেতে পারে। আর কংগ্রেস তো ভেঙে চলে, এমনিতেই কংগ্রেসের অবস্থা খুব খারাপ, যেটুকু অবশিষ্ট আছে সেটাও মাইনাসে চলে যাবে, কংগ্রেসের লোক খুঁজে পাওয়া যাবে না এখনই যে অবস্থা। ফলে অধীরবাবুর পক্ষে এই পঞ্চম অপশানটাও কিন্তু খুব রেলিভেন্ট অপশান। হবে কি হবে না আমি সেই তর্কেই যেতে চাই না, কারণ দেখুন এইসবগুলো নিয়ে যারা প্রেডিকশান করছেন তারা ফলস প্রেডিকশান করছেন। অধীরবাবু বিজেপিতে, অধীরবাবু তৃণমূলে, অধীরবাবু রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন, অধীরবাবু নতুন দল করছেন। এক একজন ডিজিটাল এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট, পোর্টাল এক্সপার্ট, ইলেকট্রনিক্স মাধ্যমে এক্সপার্ট, সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে এক্সপার্ট, তারা অনেক কথা বলছেন। না, আমার কাছে মনে হচ্ছে কোনোটাই বিশ্বাসযোগ্য নয়, তার কারণ অধীরবাবু আউটরাইট কিন্তু একজন পুরোদস্তুর কংগ্রেসী। গতকাল দুপুর পর্যন্ত আমার অধীরবাবুর একটি অডিও বার্তা, ভিডিও আমি শোনার আগে পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম যে অধীরবাবু ইজ রিমেনিং ইন কংগ্রেস, থাকবেন, কিন্তু ওই অ্যাক্টিভ পলিটিক্সে আর থাকবেন না। কংগ্রেস বললে যাবেন, কোথাও একটা মিটিং অ্যাটেন্ড করবেন, বলবেন। 5 বারের সাংসদ, এনাফ ইজ এনাফ, 70-এর কাছে বয়স। কংগ্রেস কর্মীদের দুঃখের দিনে আমি তাদের পাশে থাকবো বলে সাইলেন্ট হয়ে যাবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গান্ধী পরিবার চলতে চাইছে পশ্চিমবঙ্গে, যার জন্যই কংগ্রেসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এটা দীর্ঘদিন ধরে, আজকে নয়, বহুদিন ধরে অধীরবাবু চেষ্টা করে গেছেন। এই লোকসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। জয়রাম রমেশ কন্টিনিউয়াসলি অধীরবাবুর বিরোধী কথাবার্তা বলে গেছেন, কন্টিনিউয়াসলি বলে গেছেন। এটা কি তিনি নিজে এককভাবে করেছেন? জয়রাম রমেশের পেছনে গান্ধী পরিবারের ইশারা ছিল, ইশারাই কাফিয়া, যে তুমি অধীরবাবুর বিরুদ্ধে কথা বলো। মল্লিকার্জুন খাড়গের একক ক্ষমতা আছে অধীরবাবুর বিরুদ্ধে কথা বলো, ইশারা ছিল গান্ধী পরিবারের।
ওই ওই কোন মীর মোহাম্মদ ওমর নাকি তার একক ক্ষমতা আছে নাকি অধীরবাবুর বিরুদ্ধে কথা বলার? বলেছেন গান্ধী পরিবারের ইশারা ছিল। এই ইশারাটা কিন্তু অধীরবাবু রিয়েলাইজ করতে পেরেছেন যে আই এম নট ওয়ান্টেড, এবং তিনি বলেওছেন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে বলেছেন যে আমার জন্য যদি তৃণমূলের সঙ্গে আপনাদের আঁতাদের অসুবিধা হয় আমাকে বাদ দিয়ে আপনারা এগোন, আমি সরে যাচ্ছি, আমাকে বাদ দিয়ে আপনারা এগোন, আমার জন্য যেন না আটকায়, কিন্তু আমি কংগ্রেস কর্মীদের ছেড়ে থাকবো না। বড্ড যন্ত্রণা নিয়ে অধীরবাবু কিন্তু এই মুহূর্তে রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন। খারাপ লাগছে মানুষটির জন্য, মানুষের অনেক দোষ গুণ, অনেক কিছু, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব কাছ থেকে মানুষটাকে দেখেছি। যে ডিটারমিনেশন, যে জোশ, যে লড়াই, যখন বহরমপুরে বিভিন্ন গ্রামে গঞ্জে মফস্বলে দৌড়ন, হাজার হাজার মানুষ যারা তাকে ভোটও দেন না হাত জোর করে নমস্কার করেন, প্রণাম করেন। বহু বয়স্ক মুসলিম মানুষকে দেখেছি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হচ্ছে তাকে। অঘোষিত নয়, মানে একদম বহু মানুষের সুখ দুঃখ সমস্যার সঙ্গে জড়িত ছিলেন মানুষটি, এবং আমি ছিলেন কথাটা বলতে আমার খারাপ লাগছে। আমি 2019-এর লোকসভা নির্বাচনে অধীরবাবুর ক্যাম্পেইনের টিমে আমি ছিলাম। আমি 1 মাস বহরমপুরের মাটিতে ছিলাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করি। বহু বাড়িতে বাড়িতে যখন যাচ্ছি প্রচারপত্র নিয়ে কথা বলতে বলতে, বহু বাড়ি থেকে এমন বলেছেন জয় শ্রীরাম, আমাদের দেখে বলছেন, মানে আমরা তো এসেছি অধীরবাবুর হয়ে, বলে জয় অধীর চৌধুরীর জয়। অর্থাৎ যিনি বিজেপি করেন তিনি অধীরবাবুকে ভোট দেন। খুব ইন্টারেস্টিং না পুরো ফ্যাক্টরটা? এবারে সেই বহরমপুরের মাটি কিন্তু অধীরবাবুকে লোকসভা নির্বাচনে 10,000-এর মার্জিন দিয়েছেন, জিতিয়েছেন, কিন্তু অন্যান্য জায়গায় হেরে গেছেন। দুঃখের, অধীরবাবু নিজেও ভাবেননি এবার হেরে যাবেন। গুজরাট থেকে আমদানি করা একজন ক্রিকেটারকে দিয়ে অধীরবাবুকে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় তার চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, এবং গান্ধী পরিবারকে সেটা বিশ্বাস করালেন। এটাই দুঃখের, এটাই দুর্ভাগ্যের, এটা লজ্জা। যে মানুষটার কাঁধে ভরসা করে এতদিন ধরে কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে বেঁচে ছিল, সেই মানুষটাকে অসম্মানিত করার আগে গান্ধী পরিবারে একবার মনে হলো না যে আমি কত বড় অপরাধ করছি। আমি বলছি ভারতবর্ষের মাটিতে কংগ্রেস যদি সত্যিই কোনো দিন নিশ্চিন্ন হয়ে যায়, কিছুদিনের জন্য আবার 99-এ পৌঁছেছেন, গান্ধী পরিবারের হাত ধরেই হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি শুধু এইটুকু বলবো, আমি খুব আমার আবেগের জায়গা থেকে আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা করলাম, আপনাদের সব যুক্তির সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। 5টা অপশন অধীরবাবুর হাতের সামনে রয়েছেন। কংগ্রেসে থাকবেন, নমো করে থাকবেন, খুব বেশি অ্যাক্টিভিটি নেবেন না, এক। দ্বিতীয় হচ্ছে বিজেপিতে জয়েনিং করা, তৃতীয় হচ্ছে তৃণমূলে জয়েন করা, চতুর্থ হচ্ছে সিপিএমে জয়েন করা, পঞ্চম হচ্ছে নতুন দল খোলা। তৃণমূল কিংবা সিপিএমে জয়েন করা অপশানটা আমি ডিসকার্ড করছি। যে 3টে বাকি অপশান কংগ্রেসের থেকে, কংগ্রেসের মধ্যে খুব লো প্রোফাইলে থাকা, কেন 5 বারের সাংসদ, সারা ভারতবর্ষ তাকে চেনে, তার নতুন করে কংগ্রেসের কাছে কিছু পাওয়ার নেই আর, ফলে তো সেই জায়গাতে মনের যন্ত্রণা নিয়ে তিনি অবসর জীবন কাটাবেন, আর কংগ্রেস কিছু সাংগঠনিক দায়িত্ব দেবে। দ্বিতীয় হচ্ছে বিজেপি, আর তৃতীয় হচ্ছে নিজের দল তৈরি করা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব অধীর চৌধুরী সেই বুক ভরা যন্ত্রণার, সাংবাদিকদের দিল্লির বাসভবনে ডেকে পাঠিয়ে তাঁদের কাছে যে যন্ত্রণার কথা বলেছেন, সেইটা আমি আপনাদের কাছে শুনবো। ছোট্ট একটা ভিডিও শুনুন। আমি তো সেটা বলেই দিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে যে খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ হয়ে গেছে, তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে, আমার সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফর্মাল বলা মানে তো হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কি চালানো যায় মতামত, হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে দাও। দাদা এই প্রসঙ্গে জানা, মীর সাহেব তো হচ্ছে বাংলার পর্যবেক্ষক, তিনি তো দলের সভাপতি নন। আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন সভাপতি। হ্যাঁ, তো মানে এটা কি তাহলে মীর সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না? আমার জানি না মীর সাহেব হঠাৎ নিজে থেকে বলছি কি কেউ তাকে বলেছে, আমার জানা নাই। সেটা আমি তো মীর সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না। সেই আইসিসির
জেনারেল সেক্রেটারি, তার কথা জিজ্ঞেস করতে পারি না। তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে। এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না।